নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ ডান। আজ তোমরা দেখছো অ্যাডভার্ট দ্য ক্রিয়েটর। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশের এক অত্যন্ত পবিত্র এবং রহস্যময় জায়গায়, সেটা হচ্ছে পরশুরাম কুণ্ড। হিমালয়ে পাহাড়ের মাঝে অবস্থিত এই জায়গা শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি একটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে পবিত্র স্নান করতে। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পরশুরাম কুণ্ডের প্রকৃতি, এর ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং আমার পুরো ভ্রমণের অভিজ্ঞতা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। 26শে জানুয়ারি ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে সকালবেলাতেই আমি নান্দি ঘোষকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ডিব্রুগড় থেকে পরশুরাম কুণ্ডের উদ্দেশ্যে। যাত্রাপথটা খুবই ভালোই, মানে প্রথমে ডিস্টেন্সটা হচ্ছে লগভগ আপনার 200 কিলোমিটারের কাছাকাছি। প্রথম 150 কিলোমিটার খুবই সুন্দর, কিন্তু শেষ 50 কিলোমিটার গাড়ি খুব সাবধানে চালানো উচিত। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গভীর নদী, পুরো রাস্তা জুড়ে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। ডিব্রুগড় থেকে হাইওয়ে ধরে সিধা অরুণাচল বর্ডার পর্যন্ত এক সুন্দর মাখনের মতো মসৃণ হাইওয়ে, যেখানে গাড়ির স্পিড কখন যে 80 থেকে 100 থেকে পেরিয়ে 120 দিকে চলে যায় বোঝাই তখন যায় না। যতই আমরা পাহাড়ের দিকে এগোচ্ছিলাম ততই আবহাওয়া ঠান্ডা আর মনোরম হয়ে উঠছিল। এই ধরনের রোড ট্রিপে একটা আলাদা আনন্দ আছে। প্রতিটি বাঁক যেন একটি নতুন দৃশ্য উপহার দেয়। রাস্তার দুপাশে বিশাল বিশাল পাহাড় ও ঘন জঙ্গল দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। পাহাড়ের ওপর মেঘের খেলা আর নিচে বয়ে চলা লোহিত নদী, এই দৃশ্য সত্যি অবর্ণনীয়। অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ ডন অর্থাৎ গ্লিট মাউন্টেন, এখানে এসে তার আসল সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। লোহিত নদীর যে গভীর নীল কালারের জল, সেই নীল কালারের জল আমার মনে হয় সারা ভারতবর্ষে আর কোনো নদীর আছে কিনা। এটা কোনো এডিটিং করা জলের রং নয়, কিন্তু সম্পূর্ণ অরিজিনাল রং এই জলের। পরশুরাম কুণ্ডের পাশ দিয়ে বয়ে গেছে লোহিত নদী। বলা যায় লোহিত নদীর উপরেই এই পরশুরাম কুণ্ড অবস্থিত। এই নদীর জল অত্যন্ত শক্তিশালী স্রোতে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে। নদীর শব্দ আর ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে একেবারে পবিত্র ও শান্ত করে তোলে। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতির শক্তির সামনে আমরা খুবই নগণ্য। এবারে আসি এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এর ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তাঁর পিতা যমদগ্নির আদেশে নিজের মা রেণুকাকে হত্যা করেছিলেন। পরে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি পৃথিবীর বিভিন্ন পবিত্র নদীতে স্নান করেন। তবুও তার হাত থেকে সেই কুঠার খসে পড়তো না, সবসময় তার হাতেই লেগে থাকত। অবশেষে তিনি এই স্থানে এসে স্নান করেন এবং এখানে তার পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে পরশুরাম কুণ্ড। প্রতি বছর মকর সংক্রান্তির সময় এখানে হাজার হাজার তীর্থযাত্রী
আসে পবিত্র স্নান করার জন্য। আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তাই হ্যাঁ, একটা কথা বলা ভালো, এখানে কিন্তু বাঁদরের খুবই উপদ্রব আছে। তাই নিজের পার্স, মোবাইল, ক্যামেরা খুব সাবধানে রাখবেন। যে কোনো সময় হাইজ্যাক হতে পারে হাত থেকে। আর যে কোনো সময় কিন্তু এদের দ্বারা আক্রমণ এর আশঙ্কাও থাকতে পারে। তাই খুব সাবধানে, কোনো রকম প্রয়োজন হলে ছোট লাঠি হাতে রাখবেন। যাই হোক, সকালে যখন নদীতে স্নান করতে গেলাম তখন দেখলাম কেউ তার আগেই পৌঁছে গেছেন। প্রায় আমি ভোর 4টে, 4:30টার সময়তেই পৌঁছে গিয়েছিলাম। তার কারণ এখানে ভোর হয় খুব সকালবেলা, সকাল 5:30, 5টার সময় একদম সকাল হয়ে যায়। চারপাশে শুধু ভক্তি আর শান্তির এক আলাদা পরিবেশ। এই জায়গাটা শুধু ধর্মীয় নয়, মানসিক শান্তির জন্য এক অসাধারণ স্থান। পরশুরাম কুণ্ডের আসল সৌন্দর্য হলো এর চারপাশের পাহাড় আর নদী। সবুজ পাহাড়ের মাঝে নীল আকাশ আর তার নিচে প্রবাহিত লোহিত নদী। পুরো দৃশ্যটা যেন একবারে পোস্ট কার্ডের মতো। এখানে কিছুক্ষণ বসে থাকলেই মনে হয় সময় যেন থমকে গেছে। একদিকে সুউচ্চ পাহাড় আর তার মাঝখানে দিয়ে যেন বয়ে চলে এসছে দূর থেকে লোহিত নদী। তার তীব্র নীলাভ জলধারা সম্পূর্ণ এক আলাদা বৈচিত্র্য ফুটিয়ে তুলেছে প্রকৃতির মাঝে। যেটা আমি আগেও ভিডিওতে বলেছি, প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাতে ধরা খুবই কঠিন। এটা হচ্ছে অরিজিনাল। এখন যে পরশুরাম কুণ্ড থেকে যে জল তুলে এখানে পাম্প করে রাখা হচ্ছে, সেখানেই সবাইকে ডুবকি লাগানোর জন্য বলা আছে। তার কারণটা হচ্ছে এর ঠিক নিচেই যে তীব্র খরস্রোতা নদী বয়ে চলেছে, সেটা অত্যন্ত বিপজ্জনক প্রতি সাধারণ মানুষের ক্ষেত্রে। যদি পা পিছলে একবার পড়ে যায়, সেখান থেকে উদ্ধার হওয়া প্রায় না কে বরাবর, মানে উদ্ধার পাওয়া খুবই কঠিন।
পরশুরাম কুণ্ড দর্শনের পরে আবার ফেরার পালা। এটা হচ্ছে ঠিক আমার যাওয়ার রুট, আর এরপরে হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফেরার রুট। যাওয়ার রুটটা আমি যেটা খুব সাধারণ রুট, সহজ রুট আমি নিয়েছিলাম, কিন্তু ফেরার সময় ভায়া তেজু হয়ে আমি ফিরেছি। ভায়া তেজু হয়ে এটা হচ্ছে যাওয়ার রুট, আর ফেরার সময় লোহিত নদী ক্রস করে আমি তেজু হয়ে জঙ্গলের মাঝখান দিয়ে আসার জন্য যে রাস্তাটা আমি ধরেছিলাম, প্রথমে ভেবেছিলাম কিবিথু যাব, কিন্তু কিবিথু যাওয়ার রাস্তা আর সময় দুটো ক্যালকুলেশন করে দেখলাম যে সঠিক আমার ফেরার সময়টা কিন্তু পেরিয়ে যাবে। তো সেই কারণে মাঝ রাস্তায় কিবিথু যাওয়ার পরিকল্পনা বাতিল করে সিধা তেজুর পথ ধরলাম। তেজু ঠিক এন্ট্রি গেটটা, তার মাথায় লক্ষ্য করলে বোঝা যায় যে প্রাকৃতিক আর যে এখানকার সংস্কৃতি তার সঙ্গে কতটা জড়িত। জনমানবহীন এক পাহাড়ের কোলে একটা ছোট্ট ব্রিজ, সেখানে বেশ কিছু ট্রাভেলার সাথে দেখা হলো। তারা যে মালিক মাঝ রাস্তায় হঠাৎ করে ইয়ে হয়েছিল, যেটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে সমস্ত রাস্তা বন্ধ করে দেয় প্রায় 2-3 ঘন্টার জন্য। আমার গাড়ি দাঁড় করানো অবস্থায় लंबा लाइन प्राय आधा किलोमीटर 1 किलोमीटर लंबा लाइन जंगलेर माঝে। कल रात को भी अच्छा से सोने को मिला था, मंदिर में खाने को दिया था और मंदिर का पुजारी भी अच्छे से बात किया। बहुत देर तक सुबह उठ के मैंने नदी में नहाया, नदी में नीचे उतर के नहाया था मैंने, बहुत तेज वीडियो भेजा था मैंने। जंगलेर ফাঁক গলে এধারে ওদের যে হচ্ছে সেই লোহিত নদী পাহাড়ের উপর থেকে। আগে বললাম না যে সামনে থেকে দেখা যে ক্যামেরাতে দেখা দুটো যেন আসমান জমিনের পার্থক্য। আমি ওই নিচের রাস্তা ধরে এসেছিলাম, দুটো রাস্তা দেখাচ্ছে, আমাকে যেতে ওই ছোট্ট সরু রাস্তাটা ধরে উপরের দিকে তেজুর ভুল করে এইটা দেখলাম, অ্যাকচুয়ালি জেনে বুঝে এই রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম। রাস্তাটা সম্পূর্ণভাবে এখন তৈরি হয়ে ওঠেনি। যখন এই একটা গাড়ি গেল, পিছিয়ে পিছিয়ে আমাকে যেতে হবে, পিছিয়ে আমরা যাব। हिल गए थे नहीं, हिल में ही हूँ अभी तक और अभी ये काम बंद हो गया। ঠান্ডা রয়েছে, তার সাথে রোদের জোর लैंडस्लाइड होने के कारण से 12:30 तक প্রথমে তো ভেবেছিলাম যে আজকে বোধহয় যাওয়া আর হলো না। যেভাবে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটাকে लैंडस्लाइड জেসিবি পরিষ্কার করছে, रिमूविंग काम चालू है। 12:30 तक टाइमिंग दिया हुआ है, 12:30 तक रोड ओपन हो जाएगा। মোটামুটি मैं पहुंचा 45 मिनट एक घंटा পরে 10:30 के आसपास রাস্তাটা কিছুটা পরিষ্কার করে সেখান থেকে যাওয়ার কোনো लंबा लाइन में खड़े रहना पड़ेगा, ऑप्शन नहीं है क्योंकि कोई भी। তিনি হচ্ছেন পরশুরাম কুণ্ডের আপাতত যিনি আছেন, যিনি চার্জে আছেন পরশুরাম বাবার সামনে। সেই সকালে সেই ঘুম থেকে ওঠা কিছু ছবি। এখন সবাই এনাকে পরশুরাম বাবা বলেছেন। ये पानी में डूबने लगा नहीं, ऊपर नहीं किया हुआ, क्योंकि अब हर कोई इसमें पानी में नहा रहे हैं, क्योंकि चारों तरफ छूने का रास्ता ही नहीं, कहीं पर कुछ भी नहीं है, सारे बंद करके रखा हुआ है और चारों तरफ बंदर बंदर बंदर। इतना सुंदर जगह है, सब कचरा करके रखा हुआ है और रिस्की भी है, बहुत रिस्की है। পরশুরাম কুণ্ডের সামনে ভারতীয় জাতীয় পতাকা, যেমন প্রথমে যেটা বলেছিলাম 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারির জন্যই পতাকা উত্তোলন করা হয়েছিল। পরশুরাম কুণ্ডের এটা হচ্ছে পুরানো মন্দির, আর ঠিক তার সামনেই তৈরি হচ্ছে বিশাল এক কমসে কম 50-60-70 ফুট উঁচু এক বড় স্ট্যাচু।
এই হচ্ছে সেই স্ট্যাচু। এখন সম্পূর্ণ তৈরি হয়ে ওঠেনি, কনস্ট্রাকশন কাজ এখনো চালু আছে। দূর থেকে ছবিটা ছোট মনে হচ্ছে, কিন্তু বহু উঁচু এটা। যাই হোক, ফেরার পথ ধরতে হলো, আর সময় নেই, সময় নষ্ট করা যাবে না। এই পথ ধরেই গিয়েছিলাম। এখান থেকে আবার অন্য পথে ভেঙে গিয়েছিলাম, তেজু হয়ে তখন ফিরেছিলাম। যাওয়ার পথে কিছু আজকের এই ভ্রমণে আমি আমার পরশুরাম কুণ্ডের অসাধারণ সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব কাছ থেকে দেখতে পেলাম। যদি তোমরা কখনো অরুণাচল প্রদেশে আসো, তাহলে এই জায়গায় অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় রাখবে। ভিডিওটা অবশ্য ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি অভিজিৎ ডান, আর তোমরা দেখছিলে অ্যাডভার্ট দ্য ক্রিয়েটর। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। তব তক ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।